ঢাকা সেনানিবাসের নিস্তব্ধতা কি তবে কোনো এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস? মধ্যরাতের আধারে যখন শহরের মানুষ ঘুমে মগ্ন, তখন বঙ্গভবন আর ক্যান্টনমেন্টের করিডোরে বুনন করা হচ্ছে এক অকল্পনীয় নীল নকশা। আপনি কি জানেন, যে সেনাপ্রধান ৫ই অগস্টের পর দেশের ভাগ্য বিধাতা সেজেছিলেন, আজ তার নিজের ভাগ্যই ঝুলে আছে এক সরু সুতোয়? বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দাবার বোর্ডে এমন এক চাল চালা হয়েছে, যাতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন নিজের ঘরেই কার্যত বন্দী। ক্ষমতার এই রক্ত হিম করা খেলায় আজ আমরা উন্মোচন করব সেই গোপন ফাইল, যা কোনো মিডিয়া প্রকাশের সাহস পায়নি। আজ পর্দা উঠবে সেই মাস্টারমাইন্ড পরিকল্পনার, যা বদলে দিতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস। কেন হঠাৎ করে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার এই রহস্য দানা বাঁধছে? আজ নিউজ বিডি লাইভে আমরা সেই সত্যটি ফাঁস করতে যাচ্ছি, যা জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আজ ঢাকা সেনানিবাসের ভেতরে বিরাজ করছে এক শুনশান নীরবতা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যিনি একসময় দাপটের সাথে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন, আজ তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সম্পূর্ণ একা। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কোনোরকম হাঁকডাক ছাড়াই এমন এক চাল দিয়েছেন, যাতে ওয়াকারুজ্জামানের পায়ের তলার মাটি সরে গেছে। ইনভেস্টিগেশন বলছে, ওয়াকারুজ্জামান ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে তার চারপাশে কতটা নিখুঁতভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছে। গোয়েন্দা সূত্র বলছে, আগামী ৭২ ঘণ্টা ঢাকা সেনানিবাসের ইতিহাসের সবচেয়ে রহস্যময় সময় হতে যাচ্ছে। অত্যন্ত চতুর্শলে সেনাবাহিনীর শীর্ষ ৫টি উইং, লজিস্টিক, ইন্টেলিজেন্স এবং অপারেশনাল কমান্ড থেকে ওয়াকারের বিশ্বস্ত ৫ জন জেনারেলকে সরিয়ে দেওয়া হয়েছে। এটি কোনো সাধারণ রদবদল নয়, এটি হল পেশাদারিত্বের ছদ্মবেশে এক বিশাল পর্দার আড়ালের ষড়যন্ত্র। তারেক রহমান এখানে প্রমাণ করেছেন তিনি একজন আসল ঠান্ডা মাথার খেলোয়াড়। ক্ষমতার আসল স্বাদ এবং এর প্রয়োগ কিভাবে করতে হয়, তা এই এক চালেই তিনি বুঝিয়ে দিয়েছেন। সেনানিবাসের করিডোরে এখন কেবল কান পাতলেই শোনা যায় সেই ফিসফিসানি। কার নির্দেশে চলছে এই শুদ্ধি অভিযান? কার হাতে এখন আসলে চূড়ান্ত ক্ষমতা? অনেকেই প্রশ্ন করতে পারেন, শেখ হাসিনার পতনের পর যিনি দেশের হাল ধরেছিলেন, সেই সেনাপ্রধান আজ কেন প্রধানমন্ত্রী তারেক রহমানের চোখের বালি হলেন? এর পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘস্থায়ী অবিশ্বাস। গত ৫ই অগস্ট যখন ছাত্র জনতার প্রবল আন্দোলনে শেখ হাসিনার পতন হল, তখন দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। সেই সময় এই ওয়াকারুজ্জামান সামনে এসেছিলেন এবং ড. মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন। কিন্তু দেশের মানুষ এটা কখনোই ভুলে যায়নি যে এই ওয়াকারুজ্জামানকেই সেনাপ্রধান বানিয়েছিলেন স্বয়ং শেখ হাসিনা, আর এই পারিবারিক ও রাজনৈতিক সম্পর্কই আজ তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই পদক্ষেপ কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, এটি হল প্রতিরক্ষা ব্যবস্থাকে চিরতরে আওয়ামী প্রেতাত্মা মুক্ত করার এক ভয়াবহ পরিকল্পনা। ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধানের পদে রেখে দিলে ভবিষ্যতে যে কোনো সময় কু বা পাল্টা অভ্যুত্থানের আশঙ্কা ছিল। তাই কোনো পুরনো কুবুদ্ধি যেন আর কাজ না করে, সেই ব্যবস্থা তিনি একদম পাকাপোক্ত করছেন। এটি কেবল বদলি নয়, এটি হল ক্ষমতার একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করার নীল নকশা। ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কেবল রাজনৈতিক অভিযোগ নয়, বরং তার অযোগ্যতার এক দীর্ঘ তালিকা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছর সময় দেশের মানুষ এক চরম অরাজকতার মধ্য দিয়ে গেছে। থানাগুলোতে পুলিশ না থাকায় সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল। কিন্তু সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামান সেই ক্ষমতার সঠিক ব্যবহার করতে চরমভাবে ব্যর্থ হন। দেশের বাজারগুলোতে নতুন করে চাঁদাবাজির বড় বড় সিন্ডিকেট তৈরি হয়। সাধারণ মানুষকে চাল ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের বাড়তি দাম মেটাতে গিয়ে রীতিমতো নাকানি চুবানি খেতে হয়েছে। পাড়ায় পাড়ায় এবং বাস টার্মিনালগুলোতে প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি চললেও সেনাবাহিনী কোনো কঠোর ব্যবস্থা নেয়নি। সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামান এসব সমস্যার কোনো তোয়াক্কাই করেননি। তার নির্দেশে সেনাবাহিনী রাস্তায় নামলেও তারা শুধু টহল দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু আসল অপরাধীদের ধরার কোনো জোরালো উদ্যোগ ছিল না। এই ব্যর্থতা সাধারণ মানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছে, যা তারেক রহমানকে এই কঠোর পদক্ষেপ নিতে সাহস জুগিয়েছে। শুধু দেশের ভেতরের অবস্থা নয়, সামরিক বাহিনীর ভেতরেও তিনি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ইনভেস্টিগেশনে দেখা গেছে, তার সময় গত ১.৫ বছরে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বাজেটে সবচেয়ে কম টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিমান
বিমানবাহিনী ও নৌবাহিনীর আধুনিকায়নের জন্য কোনো বড় সামরিক চুক্তি বা অস্ত্র কেনার উদ্যোগ তিনি নেননি। সাধারণ সৈনিকদের সুযোগ সুবিধা বা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার বিষয়েও তিনি কোনো জোরালো ভূমিকা রাখতে পারেননি। সেনাবাহিনীর রেশন এবং চিকিৎসার মান নিয়ে যখন সাধারণ সৈনিকদের মনে প্রশ্ন উঠছিল, তখন তিনি ব্যস্ত ছিলেন ঢাকা সেনানিবাসের ভেতরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মিটিং নিয়ে। এই রাজনৈতিক উচ্চাভিলাষী তাকে বাহিনী থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। সাধারণ সৈনিকদের মনে চাপা ক্ষোভ তৈরি হয়েছিল যে তাদের প্রধান হয়তো দেশের প্রতিরক্ষার চেয়ে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে বেশি আগ্রহী। এই ক্ষোভই এখন আগুনের মতো ছড়িয়ে পড়েছে সারা ক্যান্টনমেন্টে। প্রিয় দর্শক, ক্ষমতার এই অতল রহস্যের গভীরে যাওয়ার আগে সত্যের পক্ষে আমাদের এই লড়াইকে শক্তিশালী করতে এখনই সাবস্ক্রাইব করুন নিউজ বিডি লাইভ। আমাদের প্রতিটি ইনভেস্টিগেশন আপনাকে দেবে সেই খবর যা বাকিরা লুকানোর চেষ্টা করে। তারেক রহমান কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি নিজেকে প্রমাণ করছেন একজন তুখোড় স্ট্র্যাটেজিস্ট হিসেবে। তিনি খুব ভালো করেই জানেন জনপ্রশাসন আর পুলিশ নিয়ন্ত্রণ করলেই ক্ষমতা সুরক্ষিত হয় না। আসল চাবিকাঠি থাকে সেনানিবাসের ভেতরে। বিগত 15 বছর ধরে যারা হাসিনার সুবিধাভোগী ছিল এবং যারা ওয়াকারুজ্জামানের মতো সেফ এক্সিট খুঁজেছিল, তাদের জন্য তারেক রহমানের বার্তা পরিষ্কার: কোনো আপোষ নয়। ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমান চাচ্ছেন সেনাবাহিনীকে একটি পেশাদার বাহিনীতে রূপান্তর করতে, যেখানে কোনো একক ব্যক্তির রাজনৈতিক উচ্চাভিলাষ থাকবে না। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাহিনীর সুনাম ধরে রাখতে এবং আধুনিক সমরাস্ত্র ক্রয়ের মাধ্যমে বাহিনীকে বিশ্বমানের করতে চান। আর এই পরিকল্পনার পথে সবচেয়ে বড় বাধা ছিলেন হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান। ওয়াকারুজ্জামানকে বন্দী করার গুজবটি কেবল গুজব নয়, এটি আসলে এক গভীর শুদ্ধি অভিযানের অংশ। ক্ষমতার গদি এমন এক জায়গা যেখানে বসার পর তারেক রহমান প্রমাণ করছেন তিনি ক্ষমতার আসল ব্যবহার জানেন। কেন তারেক রহমান এই সময়কেই বেছে নিলেন? কারণ ভারতের সাথে বর্তমান রাজনৈতিক টানাপড়নের এই সময় সেনাবাহিনীর অভ্যন্তরীণ সংহতি তার জন্য সবচেয়ে বেশি জরুরি। সেনাপ্রধানের শীর্ষ পর্যায়ে এত বড় এক রদবদল হয়ে গেল, অথচ আপনি কি একবারও টিভির পর্দায় কোনো সংবাদ দেখেছেন? না, দেখেননি। দেশের বড় বড় পত্রিকা এবং টিভি চ্যানেলগুলো এক অদ্ভুত নীরবতা পালন করছে। তাদের এই নীরবতার পেছনে কাজ করছে এক রক্তহিম করা আতঙ্ক। মিডিয়া মালিকরা খুব ভালো করেই জানেন যে সেনাপ্রধানের পতন বা শীর্ষ কর্মচারীদের বদলির খবর প্রকাশ করলে তাদের লাইসেন্স মুহূর্তেই বাতিল হতে পারে। গোয়েন্দা সংস্থাগুলোর অদৃশ্য চাপ তাদের কণ্ঠরোধ করে রেখেছে। তারা কেবল সরকারি প্রেস রিলিজের অপেক্ষায় থাকে, কিন্তু সেনানিবাসের ভেতরের আসল সত্যটি জনগণের কাছে পৌঁছতে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। এই ভয়ের সংস্কৃতি ভাঙতে নিউজ বিডি লাইভ আজ কাজ করছে। আমরা কেবল খবর দেই না, আমরা খবরের পেছনের খবরকে জনসম্মুখে নিয়ে আসি। কেন এই গণমাধ্যমগুলো এখন নিজেদের ব্যবসা বাঁচাতে ব্যস্ত? সেই প্রশ্ন কি আপনাদের মনেও জাগে না? তাদের এই নীরবতা কি আসলে কোনো বড় বিপর্যয়ের ইঙ্গিত? বাইরে থেকে যাই মনে হোক না কেন, সেনানিবাসের ভেতরে এখন সাধারণ সৈনিকদের মধ্যে আর কোনো লুকোচুরি নেই। জুনিয়র অফিসার এবং সাধারণ সৈনিকরা প্রকাশ্যে ওয়াকারুজ্জামানের নেতৃত্বের সমালোচনা করছেন। তারা মনে করেন হাসিনার লেজুর বৃত্তি করা একজন সেনাপ্রধান বাহিনীর সম্মান ধূলিসাৎ করেছেন। সৈনিকদের এই ক্ষোভকে পুঁজি করেই তারেক রহমান তার নতুন ঘুঁটি সাজিয়েছেন। নতুন 5 জন অফিসার যারা পেশাদারিত্বের দিক থেকে আপোষহীন নন, তারা এখন বাহিনীর চেইন অফ কমান্ড নিয়ন্ত্রণ করছেন। ওয়াকারুজ্জামান এখন কেবল নামমাত্র সেনাপ্রধান, যার ফাইল সই করার ক্ষমতাও এখন অন্যের ইশারায় নিয়ন্ত্রিত। ক্যান্টনমেন্টের সাধারণ সৈনিক থেকে জেসিও র্যাঙ্ক পর্যন্ত সবাই এখন পরিবর্তনের দাবি তুলছে। তারা এমন একজন সেনাপ্রধান চান যিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের সার্বভৌমত্ব রক্ষায় অবিচল থাকবেন। এই শুদ্ধি অভিযান কি তবে সেখানেই শেষ হবে, নাকি এটি কেবল শুরু? এই বিশাল ক্ষমতার খেলায় আরও কত বড় চমক লুকিয়ে আছে সেটাই এখন দেখার বিষয়। ইতিহাস সাক্ষী দেয়, যার হাতে বন্দুক থাকে ক্ষমতা তার কথা বলে, কিন্তু যখন সেই বন্দুকধারী জনগণের আস্থা হারায় এবং রাজনৈতিক নেতৃত্বের কৌশলের কাছে পরাস্ত হয়, তখন তার পরিণতি হয় ভয়াবহ। ওয়াকারুজ্জামানকে কি সত্যি বন্দী করা হবে, নাকি তাকে এক সম্মানজনক কিন্তু নিঃসঙ্গ বিদায় দেওয়া হবে? তারেক রহমানের এই সেনাবুদ্ধি কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি ক্যান্টনমেন্টের ভেতরে কোনো পাল্টা বিদ্রোহের সম্ভাবনা আছে? এই বিশাল ক্ষমতার খেলায় আরও কত বড় ঘটনা ঘটতে চলেছে সেটাই এখন দেখার বিষয়। গোয়েন্দা সূত্র বলছে, আগামী 72 ঘণ্টা ঢাকা সেনানিবাসের ইতিহাসের সবচেয়ে রহস্যময় সময় হতে যাচ্ছে। বন্দী ওয়াকারুজ্জামান কি পারবেন এই পরিস্থিতি সামাল দিতে, নাকি তাকে তার নিজের করা দাবার চালেই চেকমেট হতে হবে? ওয়াকারুজ্জামানকে যদি সত্যিই তার পথ থেকে সরিয়ে দেওয়া হয় বা তাকে শেষ পর্যন্ত বন্দী করা হয়, তাহলে তার জায়গায় কে আসছেন? কে হবেন বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি বিশাল বাহিনীর নতুন প্রধান?
তাই বিশাল ক্ষমতার খেলায় আরও কত বড় ঘটনা ঘটতে চলেছে সেটাই এখন দেখার বিষয়।